স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, কারো কোনো প্রবলেম আছে আগের কোনো কিছুতে? Recording in progress. আচ্ছা, তো আজকে আমরা দেখব ডিসক্রিট টাইম সিস্টেম আর ডিসক্রিট টাইম সিস্টেমের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন। তো নরমালি হচ্ছে একটা সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যার একটা ইনপুট থাকবে আর সে ওই ইনপুট অনুযায়ী কিছু আউটপুট দিবে। এখন এটা সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট হইতে পারে, সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট হয় না সাধারণত, বা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটও হইতে পারে। যেমন এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম, সিসো সিস্টেম। আবার হইতে পারে এমন মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সিস্টেম, ঠিক আছে। আবার সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট হইতে পারে, আবার মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেমও হইতে পারে, বাট ওইগুলা খুব ই না। তো ডিসক্রিট সিস্টেম কি? একটা ডিসক্রিট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা একটা ডিসক্রিট সিগন্যাল নিবে, তার উপর সাম সর্ট অফ অপারেশন করবে, আর ফাইনালি যে আমরা একটা আউটপুট পাবো। এটা হচ্ছে একটা ডিসক্রিট সিস্টেম। তো আমরা এখানে নরমালি সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম নিয়ে ডিসকাস করব। তো এখানে এক্স অফ এনটাও একটা ডিসক্রিট সিগন্যাল হবে, ওয়াই অফ এনটাও একটা ডিসক্রিট সিগন্যাল হবে বা ডিসক্রিট টাইম সিগন্যাল হবে। যেমন একটা ডিসক্রিট টাইম সিগন্যালের এক্সাম্পল হতে পারে এরকম, মানে আপনার একটা ডিসক্রিট সিগন্যাল এর মানে ডিসক্রিট সিগন্যালটা কি অপারেট করে সেটা যদি আমরা তার একটা পার্টিকুলার আউটপুটের জন্য ইনপুটের এক্সপ্রেশনটা কেমন হবে সেটা যদি বলতে পারি, তাহলে আসলে আমরা ডিসক্রিট সিস্টেমটাকে ই করতে পারবো আর কি, রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ডিফারেন্স ইকুয়েশন। কন্টিনিউয়াস টাইমে, মানে একটা কন্টিনিউয়াস সিস্টেম যদি হয়, একটা কন্টিনিউয়াস সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। যেমন ধরেন যে একটা ম্যাস স্প্রিং সিস্টেম, ধরা যাক একটা ম্যাস আর একটা স্প্রিং আছে, মানে এই সিস্টেমের ভেতরে একটা স্প্রিং তার সাথে একটা ম্যাস কানেক্টেড, ঠিক আছে। সো এখানে আমরা ইনপুট হিসেবে সাম ফোর্স দিব, আউটপুট হিসেবে সাম ডিসপ্লেসমেন্ট বা কিছু একটা পাবো আর কি। তো এইটার রিপ্রেজেন্টেশনটা কেমন, এটাকে আমরা এই যে এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। যদি ধরেন কোনো ধরনের ট্যাম্পিং ট্যাম্পিং না থাকে আর ই না থাকে, তাহলে এভাবেই করা যাবে আর কি। সরি, এফ ইনপুট এরকম কিছু একটা ই দিয়ে করা যাবে, যেখানে এফ ইনপুট হচ্ছে ইনপুট ফোর্স। সিমিলারলি ডিসক্রিট টাইমের জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট হয়ে যায়। জাস্ট ওখানে ডিফারেন্সিয়াল করা লাগে, মানে ডিফারেন্সিয়েট করা লাগে, মানে ডিফারেন্সিয়াল ফর্মে থাকে রিপ্রেজেন্টেশনটা, আর এখানে হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন হয়, ঠিক আছে। তো এই ডিফারেন্স ইকুয়েশনটাকে আপনারা চিন্তা করতে পারেন যে ডিফারেন্সিয়ালের সাম অ্যাপ্রক্সিমেশন। যেমন আমরা চাইলে এটাকে এই অ্যাপ্রক্সিমেশন করতে পারি, ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশন করা যায়। এটা তো জাস্ট tn plus 1 divided by tn, y of tn। তো এটাকে আমরা সাবস্ক্রিপ্ট নাম্বার দিয়ে যদি চিন্তা করি, তাহলে yn plus 1 minus yn divided by delta t। সো এভাবে আমরা ডিসক্রিট একটা মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রে এভাবে আমরা ডিফারেন্স ইকুয়েশন হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো যে কোনো ডিসক্রিট টাইম সিস্টেম বানাইতে হইলে আসলে তিনটা ব্লক লাগে, মানে আমরা যে তিনটা ব্লক দিয়ে যে কোনো ডিফারেন্স ইকুয়েশন সলভ বানাইতে পারি। যেমন একটা জিনিস দেখেন, এইটা একটা ডিফারেন্স ইকুয়েশন যদি হয়, এইটা বানাইতে আপনার কি লাগবে? একটা অ্যাডার লাগবে, যা দুইটা স্যাম্পলের ভ্যালু যোগ করার জন্য, একটা অ্যাম্পলিফায়ার লাগবে এই দুইটা গুণ করার জন্য, আর একটা শিফটার লাগবে যে কি করবে, স্যাম্পল গুলারে শিফট করে দিবে, ঠিক আছে। সো এই সিগন্যালটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে প্রথমে আমি কি করব, এক্স অফ এন নিব, এক্স অফ এন কে একটা হচ্ছে শিফট করে পাঠাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস দেই, ধরেন একটা ডিলে দিব আর কি, ঠিক আছে। n-1 মানে কি, এটা কি ডিলে বাই 1 ইউনিট না?
আগের ক্লাসে তো আমরা পড়ছিলাম এক্স অফ এন মাইনাস কে মানে কি, এন মাইনাস কে হচ্ছে কে ডিলে বাই কে ইউনিটস, আর এক্স অফ এন প্লাস কে হচ্ছে অ্যাডভান্স বাই কে ইউনিটস। তো এখানে ডিলে বাই 1 ইউনিট হচ্ছে। তো আমরা যদি একটা ডিলে অ্যাড করি, ধরলাম ডিলে, ডি দিয়ে ডিলে বুঝাচ্ছি, ঠিক আছে, একটা ডিলে অ্যাড করলাম, তাহলে এখানে আমি পাই এক্স অফ এন, আর এখানে আসবে এক্স অফ এন মাইনাস ওয়ান। এরপরে এক্স অফ এন মাইনাস ওয়ানটাকে আমি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, ধরেন 2 দিয়ে গুণ করলাম। এরপর আমি এই যে এক্স অফ এন আর 2x অফ এন এই দুটাকে অ্যাড করব। যদি এই দুটাকে সাম করি তাহলে হচ্ছে এখানে y অফ এন পাবো আর কি, ঠিক আছে। সো যে কোনো ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা চাই অ্যাকচুয়ালি 3টা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। একটা ডিলে ব্লক, ঠিক আছে, একটা ডিলে ব্লক, একটা অ্যাডার ব্লক, আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তো মাল্টিপ্লায়ারকে নরমালি যে একটা দাগের উপর দিয়ে ওই কত পরিমাণ মাল্টিপ্লাই করতেছি সেটা দিয়ে লেখা যায় আর কি, ঠিক আছে। আর ডিলে ব্লক গুলা অ্যাডিটিভ, এটা যখন জেড ট্রান্সফর্ম দেখবো তখন দেখা যাবে যে পরপর দুইটা ডিলে থাকলে ওটা আসলে 2 ইউনিট ডিলে বুঝাবে, ঠিক আছে। সো এই দুইটা মিলে বুঝাবে 2 ইউনিট ডিলে হচ্ছে। সো এখানে যদি এক্স অফ এন দেই, আউটপুটে পাবো এক্স অফ এন মাইনাস 2, ঠিক আছে। আবার এখানে দেখেন সিস্টেমটা এমন যে আউটপুট শুধুমাত্র একটা ইনস্ট্যান্সের আউটপুট শুধুমাত্র দুইটা ইনপুট স্যাম্পলের উপর ডিপেন্ড করে। এমন সিস্টেমও হইতে পারে যেখানে আপনার আউটপুটেরই সাম প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এই ধরনের সিস্টেমও হইতে পারে। তো এখানে আমরা বলি একটা ফিডব্যাক পাথ আছে, একটা ফিডব্যাক পাথ আছে, ঠিক আছে, যেখানে আমরা আউটপুটটাকে কি করতেছি একটা ডিলে দিয়ে আবার পরবর্তী আউটপুট ক্যালকুলেট করতে ইউজ করতেছি, ঠিক আছে। তো এই দুইটা ফর্মের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা নেক্সট ক্লাসে এই দুইটা ডেফিনিশন শিখবো, এই দুইটা স্ট্রাকচারের নাম আছে আর কি, ঠিক আছে। যেরকম শুধুমাত্র আউটপুট যদি শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে তাইলে সিস্টেমের রেসপন্স একরকম হবে, আবার আউটপুট যদি আউটপুটের সাম ভ্যালুর উপর ডিপেন্ড করে তাহলে সিস্টেমের রেসপন্স আরেক রকম হবে, ঠিক আছে। তো এই দুটো আমরা নেক্সট ক্লাসে ডিটেইলসে শিখবো। আপাতত আমরা ডিসক্রিট সিস্টেম নিয়ে চিন্তা করবো আর কি। তো তাহলে আমরা বলতে পারি যে কোনো ডিসক্রিট সিস্টেমকে আমরা আসলে 3টা ব্লক দিয়ে লিখতে পারি। একটা হচ্ছে ডিলে ব্লক, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার বা মাল্টিপ্লায়ার বলে, অ্যাকচুয়ালি অ্যাম্পলিফায়ার কন্টিনিউয়াস টাইমে বলে, এটাকে মাল্টিপ্লায়ার ব্লক বলে, আর একটা হচ্ছে সামেশন বা অ্যাকুমুলেশন। সো যে কোনো ডিসক্রিট মানে সিস্টেম এই 3টা কাজ করে থাকে, এই 3টা কাজ দিয়ে বিভিন্ন মানে অপারেশন করে আর কি, ঠিক আছে। স্যার এক নাম্বারটার নাম ডিলে ব্লকে হইলো কেন স্যার? অ্যাডভান্সও তো হইতে পারতো। অ্যাডভান্স কেন হয় না এটা আমরা একটু পরে আমরা অ্যানসারটা দিব, ঠিক আছে, যখন আমরা কজাল আর অ্যান্টি কজাল বা নন কজাল সিস্টেম নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এই কোশ্চেনটা মাথায় রাখেন, আমরা ওই কজাল নন কজালের সময় বলবো আর কি। স্যার যত ঘর ডিলে হয় ওটা কি ডিলে ব্লকের পাশে লিখে দিতে হয়? না, নরমালি আপনার ডিলে ব্লকটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে z⁻⁻1। এটা দিয়ে কেন রিপ্রেজেন্ট করে এটা আমরা জেড ট্রান্সফর্মের সময় দেখব। তো এইটা মিন করে 1 ডিলে, 1 ইউনিট ডিলে। সো নরমালি যত ডিলে ততগুলা পাশাপাশি লিখতে হয় আর কি, ঠিক আছে। আর আপনি যদি ধরেন আপনার সিস্টেমটা যদি এমন হয় তাহলে আপনি একবারে লিখে দিতে পারেন আসলে z⁻⁻2, মানে যত ঘর দিলে জেড এর পাওয়ার আসলে নেগেটিভ তত হয় আর কি, ঠিক আছে। তো এইভাবেও লিখে দিতে পারেন, অথবা আপনি পাশাপাশি 2টা ডিলে ব্লক রাখতে পারেন। বুঝা গেছে? জি স্যার। মানে z⁻⁻k দিয়ে বোঝায় কে ইউনিট ডিলে হচ্ছে আর কি। তো এখন আমরা এই ডিসক্রিট টাইম সিস্টেমের বিভিন্ন ক্লাসিফিকেশন দেখবো। তো যেটা বললাম, একটা ডিসক্রিট টাইম সিস্টেমকে এই ধরনের ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি, ঠিক আছে। যে ইকুয়েশন একটু আগে লিখলাম এই ধরনের বিভিন্ন ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এটা ক্লাস নোটটা আমি এখনো শেষ করতে পারিনি, দেখে আপলোড দিই নেই, আজকে রাতের মধ্যে হয়তো এইটার লেকচার নোটটা আপলোড দিয়ে দিব, এখানে দেখবেন আর কি। আর
থাকবে। ওকে, তো এইখানে আমরা এইটাকে ক্লাসিফাই করব, মানে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। অনেক বই দেখবেন এইভাবেও লেখে, টি অফ এক্স অফ এন মানে সাম সর্ট অফ রিলেশনশিপ, ঠিক আছে, সাম সর্ট অফ ট্রান্সফরমেশন আছে এখানে। এখানে কি হচ্ছে, ইনপুটটারে সাম আউটপুটে ট্রান্সফর্ম করতেছে, তো টি দিয়ে বোঝায় এখানে সাম ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে আর কি, ঠিক আছে। মানে এইটা যেমন একটা স্পেসিফিক ডিফারেন্স ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, এইটা একটা জেনারেল রিপ্রেজেন্টেশন চিন্তা করতে পারেন, মানে এখানে টি যে কোনো ইকুয়েশন হইতে পারে রাইট সাইডে। কথা কি বোঝা যাচ্ছে এই রিপ্রেজেন্টেশনটা? স্যার আরেকবার বললে একটু ভালো হইতেছে। মানে এইখানে তো এক্স্যাক্টলি একটা রিপ্রেজেন্টেশন, মানে এক্স্যাক্টলি একটা ইকুয়েশন দেওয়া, তো ইকুয়েশনটা তো আসলে সবসময়, মানে এইটা জেনারেল কোনো ইকুয়েশন না, তো এটাকে জেনারেলি যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাব তখন আমরা ইকুয়েশনটাকে যে এই ট্রান্সফরমেশন দিয়ে, মানে টি দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে আমরা ধরে নিব এখানে সাম ইকুয়েশন আছে, যেমন এখানে টি অফ এক্স এম এন কত, এই যে এই ইকুয়েশনটা, আবার এই ইকুয়েশনের জন্য এইটা হচ্ছে আপনার টি অফ এক্স অফ এন, ঠিক আছে, এই যে এই ইকুয়েশনটা। কথা বোঝা গেছে? জি স্যার বুঝা গেছে। মানে জাস্ট এটাকে আমরা একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য এইভাবে লিখি আর কি, যে এটা সাম ইনপুটের উপর ট্রান্সফর্ম করতেছে কোনো ধরনের। আচ্ছা, তো ফার্স্টে আমরা যে দেখবো সেটা হচ্ছে লিনিয়ারিটি, মানে ক্লাসিফিকেশনটা দেখবো, সেটা হচ্ছে লিনিয়ার আর নন লিনিয়ার সিস্টেম। তো লিনিয়ার আর নন লিনিয়ার সিস্টেমের ডেফিনিশনটা দেখবো। তো একটা সিস্টেম লিনিয়ার হইতে হইলে তাকে দুইটা প্রপার্টি মেনে চলতে হয়, ঠিক আছে। লিনিয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে এটা। আচ্ছা, লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে ইনপুটের লিনিয়ার ফাংশন হবে, ঠিক আছে। যেমন ধরেন y ইকুয়ালস টু x প্লাস 2, এটা একটা লাইনের ইকুয়েশন, তাই না? এটা তো এরকম একটা লাইনের ইকুয়েশন, তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন। বাট y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2 এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, কারণ এটা একটা লাইনের ইকুয়েশন না, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, তাই না? হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন হবে। তো তো মানে ইনপুটের লিনিয়ার ফাংশন হইলে সেটা লিনিয়ার, মানে রাফলি বলতে গেলে ইনপুটের লিনিয়ার সিস্টেম হইলে, সরি লিনিয়ার ফাংশন হলে সেটাকে আমরা লিনিয়ার সিস্টেম বলবো, আর নন লিনিয়ার ফাংশন হলে নন লিনিয়ার সিস্টেম বলবো। বাট একটা হালকা পার্থক্য আছে, যেমন যদিও এটা একটা লাইনের ইকুয়েশন, আমরা দেখবো এই ধরনের সিস্টেম আসলে লিনিয়ার সিস্টেম হইতে পারে না, ঠিক আছে, এটা আমরা দেখবো আর কি। তো লিনিয়ার হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগে, একটা অ্যাডিটিভিটি আর একটা হচ্ছে হোমোজেনেইটি। তো অ্যাডিটিভিটি মানে হচ্ছে, ধরেন একটা সিস্টেমে x1 ইনপুট দিলেন, তো x1 ইনপুট দিয়ে আপনি সাম y1 আউটপুট পাচ্ছেন। এবার আপনি এখানে x2 ইনপুট দিলেন, আপনি y2 আউটপুট পাচ্ছেন। এবার আপনি করলেন কি, জাস্ট এদের সামেশন ইনপুটে দিলেন, ইনপুট দুইটার। তাহলে যদি আপনি এদের করেসপন্ডিং আউটপুটের যোগফল আউটপুটে দেখতে পান, তাহলে আপনি সেই জিনিসটাকে আমরা বলি অ্যাডিটিভ প্রপার্টি, ঠিক আছে। মানে ইন্ডিভিজুয়াল ইনপুট দিলে আমরা যে আউটপুট গুলা পাবো, ইনপুট গুলার যোগফল দিলে আউটপুটে ওই আলাদা আলাদা আউটপুটের যোগফল পাবো। যদি পাই তাহলে আমরা বলবো সিস্টেমটা অ্যাডিটিভ প্রপার্টি মেনে চলছে, ঠিক আছে। জি স্যার। আর হোমোজেনেইটি কি? হোমোজেনেইটি হচ্ছে ইনপুটে যদি এক্স দেন আউটপুটে ওয়াই পাওয়া গেল, এবার আপনি ইনপুটকে স্কেল করলেন, তাহলে এটা স্কেলড হয়ে যাবে। যে পরিমাণ স্কেল করবেন এটা সেম অ্যামাউন্টে স্কেলড হয়ে যাবে। যদি তাই হয় তখন আমরা বলবো সিস্টেমটা হোমোজেনাস বা হোমোজেনিটি মেনে চলে, ঠিক আছে। এটা অর্থাৎ এক্স ইনপুট দিলে যদি ওয়াই আউটপুট পাওয়া যায়, তাহলে এ এক্স ইনপুটে দিলে এ ওয়াই আউটপুট পাওয়া যাবে, তাহলে আমরা বলবো সিস্টেমটা হচ্ছে হোমোজেনিটি। এটা মনে রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র ইনপুটের উপর কাজ করবে, মানে ইনপুটের সাথে অন্য কোনো কিছু যোগ বিয়োগ আকারে থাকলে, মানে ইনপুট যে সব জায়গায় আছে ওই সব জায়গায় এটা কাজ করবে, অন্য কোনো জায়গায় না,
ঠিক আছে, মানে আমরা এক্সাম্পল দেখবো আর কি, তখন ক্লিয়ার হবে আই গেস। তো কোন সিস্টেম যদি অ্যাডিটিভিটি আর হোমোজেনেইটি মেনে চলে, তখন আমরা বলবো সেই সিস্টেমটা লিনিয়ার। ঠিক আছে, অর্থাৎ একটা লিনিয়ার সিস্টেমে ধরেন এরকম হবে আর কি। আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে y1 যদি x1 এর আউটপুট হয়, y2 যদি x2 এর আউটপুট হয়, তাহলে লিনিয়ার সিস্টেম হইলে সিম্পলি ট্রান্সফরমেশনটা যোগ হয়ে যাবে। বোঝা গেছে এটা? মানে এটা অ্যাডিটিভ প্রপার্টি আর কি। আর হোমোজেনিটি প্রপার্টিটা হচ্ছে এটা, মানে স্কেল করে ইনপুট দেওয়া আর আউটপুট বের করে স্কেল করা একই কথা। ঠিক আছে, এই দুইটা প্রপার্টি যদি কোনো সিস্টেম মেনে চলে তখন আমরা তাকে বলি লিনিয়ার সিস্টেম। আর না মানলে কোনো একটা প্রপার্টি যদি না মানে তাকে বলবো নন লিনিয়ার সিস্টেম। তো এই দুইটা প্রপার্টিকে একবারে লেখা যায় এরকম ভাবে যে দেখেন, এখন যদি আমি কোনো একটা লিনিয়ার সিস্টেমে এই ইনপুটটা দেই, ধরেন একটা লিনিয়ার সিস্টেমে এই ইনপুটটা দিচ্ছি আমি, তাহলে কি হবে? ফার্স্ট অফ অল এখানে তো দুইটা আউটপুট আছে, মানে দুইটা ইনপুট আছে। সো লিনিয়ার সিস্টেম কি করবে? আলাদা আলাদা আউটপুটকে, মানে ইনপুটের আলাদা আলাদা আউটপুট জেনারেট করবে। আবার যেহেতু হোমোজেনিটি মেনে চলবে, তাহলে এই ওয়ানটাও বাইরে চলে আসবে। অর্থাৎ আপনি যদি ইনপুটের সাম লিনিয়ার কম্বিনেশন দেন, আউটপুটে আপনি ইন্ডিভিজুয়াল আউটপুটের লিনিয়ার কম্বিনেশন পাবেন, যদি সিস্টেমটা লিনিয়ার হয়, লিনিয়ার সিস্টেম হইলে। ঠিক আছে, মানে আপনি যদি x1 এর করেসপন্ডিং আউটপুট y1 হয়, x2 এর করেসপন্ডিং আউটপুট y2 হয়, তাহলে a1x1 আর a2x2 এদের লিনিয়ার কম্বিনেশন, এটাকে লিনিয়ার কম্বিনেশন বলে কারণ এদের পাওয়ার এক করে নেওয়া হয়েছে আর কি। সো এদের লিনিয়ার কম্বিনেশনের আউটপুট হবে ইন্ডিভিজুয়াল আউটপুটের লিনিয়ার ওই সেম কম্বিনেশন। মানে এখানে যে a1 থাকবে এখানেও সেম a1 থাকা লাগবে, এখানে যে a2 থাকবে এখানেও সেম a2 থাকা লাগবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা বলবো সিস্টেমটা লিনিয়ার, আদারওয়াইজ নন লিনিয়ার। যেমন এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরেন এই এক্সাম্পলটা যদি চিন্তা করি, ওকে, এখানে দেখেন ইনপুট লাগতেছে এই জায়গাতেও এই জায়গাতেও, সো দুই জায়গাতে আমার ইনপুট লাগতেছে। তাহলে দেখেন x1 এর জন্য করেসপন্ডিং আউটপুট ধরলাম y1, তাহলে y1 সমান কত? এটা না? জি স্যার। আর x2 এর করেসপন্ডিং আউটপুট ধরলাম y2, এবার আমি এই সিস্টেমের মধ্যে, হ্যাঁ আমরা কিন্তু সিস্টেম নিয়ে কাজ করার সময় এই ইকুয়েশন নিয়ে কাজ করব। সিস্টেমে আমি এবার এই ইনপুটটা দিলাম, তো এটা যদি দেই তাহলে তার করেসপন্ডিং আউটপুটটা কি হবে? ধরলাম yn হচ্ছে করেসপন্ডিং আউটপুট, তাহলে কি আসবে? a1 x1n প্লাস a2 x2n প্লাস 2 ইন্টু a1 x1n minus 1 প্লাস a2 x2 n minus 1। সো ভেঙে দিলে কি আসবে? যদি x1 গুলাকে এক পাশে নিয়ে আসি,
এরকম। তো এখান থেকে ওয়ান কমন নিলে এখান থেকে টু কমন নিলে এটাই তো y1, তাই না? এটাই y1 ছিল, সো আসবে কি a1 y1, আর এটা ছিল y2 a2 y2। তাহলে সিস্টেমটা কি লিনিয়ার? স্যার x1 এর সাথে n হবে না? হ্যাঁ, একটা n হবে। সো সিস্টেমটা তো লিনিয়ার, তাই না? কারণ জি আমরা স্যার। Yes, sir. a1 x1 আর a2 x2 ইনপুট দিলে আউটপুটে পাচ্ছি a1 y1 আর a2 y2, তাহলে সিস্টেমটা লিনিয়ার। স্যার বলেন। স্যার এখানে কি আমাদের মানে অ্যাডিটিভিটি আর হোমোজিনিটি দুইটাই স্যাটিসফাই করা লাগবে? দুইটাই স্যাটিসফাই করা লাগে, বাট আমরা যদি এক্স্যাক্টলি লিনিয়ার কম্বিনেশন নিয়ে কাজ করি তখন আলাদা আলাদা করা লাগে না, আসলে ওটা অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়ে যায়। জি স্যার, আমরা স্যার আগের কোর্সে শুধুমাত্র অ্যাডিটিভিটি দিয়ে করছি তো লিনিয়ারিটি চেক, এই জন্য স্যার এটা হোমোজিনিটিটা একটু নতুন। কেন হোমোজেনিটি দিয়ে চেক করেন নাই? স্যার দুইটা যোগ করে শুধুমাত্র লিনিয়ারিটি চেক করছিলাম স্যার। আচ্ছা, এমন অনেক ফাংশন আছে যারা খালি অ্যাডিটিভিটি মানে কিন্তু হোমোজেনিটি মানে না, সেগুলা তো লিনিয়ার হয় না। সো যাই হোক, মানে মেইন কথা হচ্ছে আমরা আর কি সুপার পজিশন নিয়ে যদি কাজ করি, এটাকে সুপার পজিশন বলে বাইতে হবে, যে x ইকুয়ালস টু a1 x1 প্লাস a2 x2, এটাকে বলে সুপার পজিশন। মানে যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে আসলে সুপার মানে সুপার পজিশন বলে আর কি, ঠিক আছে? এটার নাম সুপার পজিশন বা লিনিয়ার সুপার পজিশন বলতে পারেন, জাস্ট এদের কম্বিনেশনে লেখা, ঠিক আছে? আবার এটাকে জি স্যার। লিনিয়ার কম্বিনেশনও বলে ওই লিনিয়ার অ্যালজেব্রার ভাষায়, ঠিক আছে? তো যদি আমরা এরকম সুপার পজিশন ইনপুটে দেই, তাহলে আউটপুটে যদি আউটপুটের সুপার পজিশন পাই, হ্যাঁ, তাহলেই আমরা বলবো লিনিয়ার, ঠিক আছে? একবারেই চেক হয়ে যায়। বাট এখানে মনে রাখতে হবে a1 a2 এদের জন্য কিন্তু এই দুইটা কোএফিসিয়েন্ট সেম হওয়া লাগবে, এটা কিন্তু মনে রাখবেন। মানে ধরেন আপনি এখানে a1 এর ভ্যালু আছে 2, বাট এখানে ভ্যালু আছে 3, তাইলে কিন্তু আবার ওটা লিনিয়ার হবে না। আমার কথা কি বোঝা গেছে? মানে এই ভ্যালু দুটো এক্স্যাক্টলি ম্যাচ করা লাগবে, মানে যে সুপার পজিশন দিব আউটপুটেও সেম সুপার পজিশন থাকা লাগবে আর কি, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ধরেন এই সিস্টেমটা, সে কি করে এক্স অফ এন এর সাথে 10 যোগ করে, আমরা যদি চেক করে দেখি এটা কি লিনিয়ার না। তো এক্স অফ 1 এর জন্য ধরেন পাইলাম y1, x2n এর জন্য ধরেন পাচ্ছি y2n। তাহলে এবার আমি a1 x1n প্লাস a2 x2n ইনপুটে দিলাম, তাহলে আমি আউটপুটটা কি দেখবো? ধরলাম y1 হচ্ছে আমার আউটপুট, তাহলে কি আসবে? a1 x1n প্লাস a2 x2n প্লাস 10, তাই না? তো y1 সমান কি? y1 সমান হচ্ছে x1n প্লাস 10, y2 সমান হচ্ছে x2n প্লাস 10। তো আমি যদি এখানে আনতে চাই, ধরেন এখানে এই y1 আনতে চাই, তাহলে আমার কি করা লাগবে? আমি a1 এর মধ্যে এই জিনিসটা গুণ করব, তাই তো? সিমিলারলি a2 এর জন্য এটা করব। দেখেন 10a1 আর 10a2 যোগ করছি, তো এই দুটো বিয়োগ করে দিব। স্যার বলেন। 10 তো মনে হয় কনস্ট্যান্ট, ওটার সাথে তো মনে হয় a1 a2 গুণ হওয়ার কথা না। আমি তো y1 নিয়ে আসতে চাচ্ছি, এই কারণে গুণ করছি। দেখেন এই লাইনে কিন্তু গুণ করি নাই, গুণ করছি পরের লাইনে, আর এটাকে কিন্তু আমি ব্যালেন্সও করে ফেলছি। জি স্যার। কোশ্চেন যিনি করছেন উনি কি বুঝছেন? মানে জাস্ট আমি কিন্তু এই 10টাকে হাত দিই নাই, এই 10টা দেখেন এখানেই আছে। আমি জি স্যার। জাস্ট এখানে আমি y1 টাকে নিয়ে আসতে চাচ্ছি, এই কারণে y1 আনার জন্য আমার কি করা লাগবে? xn এর সাথে 10 যোগ করা লাগবে, ওই যোগটা করছি, ঠিক আছে? বাট এই যোগটা করলে কি আবার a1 এর সাথে গুণ হয়ে যাবে, সো এটাকে ব্যালেন্স করছি। জি স্যার।
+10 -10 a1 -10 a2। সো এইটা তো সিম্পলি এইটা হয় নাই, তাই না? আমার তো এটা হওয়া উচিত ছিল, সো এটা তো হয় না এরকম। তাহলে এটা হচ্ছে আপনার নন লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, এটা কি জি বুঝছেন? স্যার। জি স্যার। ওকে, তো আমরা কিছু জেনারেল ই দেওয়া যেতে পারে, যেমন ধরেন যে মানে আমরা কিছু কমেন্ট করতে পারি যে সিস্টেমের লিনিয়ারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম স্কেল। এটা মিন করে কি বলতেছি, মানে ধরেন আপনার সিস্টেমটা আছে এরকম, তো এইটার উপর লিনিয়ারিটি নন লিনিয়ারিটি ডিপেন্ড করবে না, মানে 2n আছে না n আছে তার উপর ডিপেন্ড করবে না লিনিয়ারিটি নন লিনিয়ারিটি। কারণ দেখেন x1 এর জন্য যদি আমি আউটপুট লিখি তাহলে পাবো এইটা, x2 এর জন্য যদি লিখি তাহলে আউটপুট পাবো এইটা। ঠিক আছে, তাহলে a1 x1n প্লাস a2 x2n এদের জন্য যদি করি তাহলে পাবো কি y ইকুয়ালস টু a1 x2n প্লাস a2 x2 2n। জাস্ট n এর বদলে 2n বসা দিব, সিস্টেমটা তেমনই। সো টাইম স্কেলিং এর উপর সিস্টেমের লিনিয়ারিটি নন লিনিয়ারিটি ডিপেন্ড করবে না। ঠিক আছে, ইভেন আপনার সিস্টেম যদি এমন নন লিনিয়ারও হয়, মানে নন লিনিয়ার বলতেছে সিস্টেমের মানে টাইমের আর্গুমেন্ট, তাহলেও কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ এইটা লিনিয়ার থাকলেই হয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, সো টাইম স্কেল বা টাইমের কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করবে না, এরকম আরো কিছু পয়েন্ট আছে। তারপরে যদি নন লিনিয়ার ফাংশন হয়, নন লিনিয়ার ফাংশন হলে এটা এমনি নন লিনিয়ার। যেমন ধরেন যে সিস্টেম যদি থাকে এমন, এখানে দেখেন ইনপুট সিগন্যালের নন লিনিয়ার ফাংশন হচ্ছে আউটপুট, কারণ cos x কিন্তু একটা নন লিনিয়ার ফাংশন, তাই না? y ইকুয়ালস টু cos x একটা নন লিনিয়ার ফাংশন, কারণ cos of x1 প্লাস x2 এইটা এইটা সমান হয় না। ঠিক আছে, সো যেহেতু হয় না, সো এটা নন লিনিয়ার ফাংশন। সো নন লিনিয়ার ফাংশন থাকলে ওইগুলা নন লিনিয়ার হবে, বাট নন লিনিয়ার মানে ধরেন কোএফিসিয়েন্টে নন লিনিয়ার আছে তাহলে আবার কোনো সমস্যা নাই। যেমন এইটা, এখানে দেখেন ইনপুটের সাথে সম্পর্কটা কিন্তু লিনিয়ার, এটা জাস্ট খালি একটা মাল্টিপ্লাই হচ্ছে একটা ভ্যালু, সো এটা কিন্তু লিনিয়ার হবে আর কি। তো এরকম কিছু পয়েন্ট আছে, এটা আপনাদের ওই নোটের মধ্যে দেখবেন। তো এরকম কিছু পয়েন্ট থাকবে লিনিয়ার নন লিনিয়ার হওয়ার। তো এই লিনিয়ারিটি নন লিনিয়ারিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এরপর আছে কজাল এন্ড অ্যান্টি নন কজাল, অ্যান্টি কজাল নন কজাল। তো এই ডেফিনিশনটা আসলে এক এক জায়গায় এক এক রকম দেওয়া, কোন কোন জায়গায় অ্যান্টি কজাল ডেফিনিশনটা রাখে, কোন কোন জায়গায় রাখে না, বাট আমি জেনারেলটা বলে দিচ্ছি যে কজাল, অ্যান্টি কজাল, নন কজাল। কজাল মানে হচ্ছে যদি আপনার ধরেন একটা সিস্টেম আছে এরকম, কিছু ইনপুট নেয় কিছু আউটপুট দেয়, ঠিক আছে, যদি সিস্টেমের আউটপুটটা ইনপুটের পাস্ট এন্ড প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আউটপুট ডিপেন্ডস অনলি অন দ্য পাস্ট এন্ড প্রেজেন্ট স্যাম্পলস, ঠিক আছে, তাহলে আমরা বলবো সেটা কজাল সিস্টেম। যেমন দেখেন কেমন, পাস্ট আর প্রেজেন্ট বলতে কি বোঝাচ্ছি, ধরেন y অফ n যদি হয় x অফ n প্লাস x অফ n মাইনাস 1, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার যে কোনো মোমেন্টে যে কোনো টাইমের জন্য আপনি n এর ভ্যালু 0 বসান, তাহলে আপনি কি পাবেন, y0 সমান কি x0 প্লাস x মাইনাস 1। তো এইটা কি প্রেজেন্ট স্যাম্পলের ভ্যালু, n এর ভ্যালু যখন 0 তখন এটা প্রেজেন্ট স্যাম্পল, আর এটা কি পাস্ট স্যাম্পল, ঠিক আছে। তাহলে এই সিস্টেম মানে আবার আপনি যদি n ইকুয়ালস টু 1 বসান তাহলে কি পাবেন, y1
সমান হচ্ছে x of 1 আর এটা পাবেন x of 0 সো এটা প্রেজেন্ট এটা পাস্ট ইভেন n এর ভ্যালু নেগেটিভ বসান এটা প্রেজেন্ট স্যাম্পল এটা পাস্ট স্যাম্পলের ভ্যালু সো এই সিস্টেমটার জন্য আপনি n এর ভ্যালু যাই বসান না কেন n-1 তার থেকে এক কম হবে n-1 অলওয়েজ গ্রেটার দেন n ঠিক আছে সো আপনি n এর ভ্যালু যাই বসান না কেন এইটা ডিপেন্ড করবে কারেন্ট ভ্যালু বা প্রেজেন্ট স্যাম্পল আর পাস্ট স্যাম্পলের উপর সো এই সিস্টেমটা হচ্ছে কজাল এটা কি বোঝা গেছে জি স্যার ডিলেটা দেওয়া হয় এই কারণ হচ্ছে আমরা রিয়েল লাইফে ম্যাক্সিমাম যেসব সিস্টেম ডিজাইন করি এগুলা কজাল সিস্টেম হয় সো এই কারণে ডিলেটা নিয়ে কাজ করি কারণ মানে অ্যাডভান্স মানে বোঝায় আমার ফিউচার স্যাম্পলের ভ্যালু লাগবে সো ইন জেনারেল আমাদের অ্যাকচুয়ালি পাস্ট স্যাম্পলের ভ্যালু লাগে এই কারণে আমরা ডিলে নিয়ে কাজ করি মানে ডিলেটা হচ্ছে পাস্ট স্যাম্পলের ভ্যালু দেয় আমাকে ক্লিয়ার এই কারণে আমরা মানে যেহেতু মেজরিটি অফ সিস্টেম আমাদের কজাল সিস্টেম হইতে হয় এই কারণে আমরা ওইটাকে ডিলে দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যাডভান্স দিয়ে না ঠিক আছে বাট অ্যাডভান্স দিয়ে যে করা যাবে না তা না এখানে জাস্ট খালি জেড এর বদলে z-1 না অ্যাডভান্স করলে z+1 করে দিবেন আর কি আর কিছু না ঠিক আছে ওইটা হচ্ছে অ্যাডভান্স বোঝায় -1 এর বদলে +1 আচ্ছা আবার এমন কিছু সিস্টেম থাকতে পারে যেটা ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করবে যেমন এই সিস্টেমটা যদি চিন্তা করে দেখেন আপনি যে কোনো স্যাম্পলের ভ্যালু নিতে চান না কেন n এর ভ্যালু 0 বসান n এর ভ্যালু 1 বসান ঠিক আছে এরকম তো এটাও কি জিরোর মানে আপনি যখন জিরো টাইম মানে জিরো ইন্ডেক্সের জন্য ভ্যালু বের করতে চাচ্ছেন তখন আপনার কি ফিউচার স্যাম্পল দুইটা লাগতেছে না মানে নেক্সট স্যাম্পল দুইটা লাগতেছে তাই না মানে ইনপুটে তখন এই দুটো আসার কথাই না ইনপুটে আছে কেবল x(0) তখন আপনি y0 ক্যালকুলেট করতে আপনার x(1) ও লাগতেছে x(2) ও লাগতেছে এই ধরনের সিস্টেম যারা শুধুমাত্র আউটপুটটা ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে তাদেরকে বলে অ্যান্টি কজাল সিস্টেম ক্লিয়ার এটা কি বোঝা গেছে জি স্যার আর যাদের দুইটার উপরই ডিপেন্ড করবে প্রেজেন্ট ফিউচার দুইটার উপরই ওইটাকে বলে নন কজাল সিস্টেম তো অনেক সময় যেটা করে এই অ্যান্টি কজাল ক্লাসিফিকেশনটাকে অনেক বইয়ে ইনক্লুড করে না আলাদা করে জাস্ট ওরা কজাল আর নন কজাল ক্লাসিফাই করে তো আপনাদের কোশ্চেনে যদি অ্যান্টি কজাল মেনশন করতে বলে বলবেন না হলে নন কজাল লিখে দিলেও হবে ঠিক আছে জাস্ট এটা সো নন কজালে জাস্ট ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করলে আপনি বলে দিবেন ওটা কজাল না মানে যা কজাল না সেটাই নন কজাল হয়ে যাবে আর কি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যেমন ধরেন এই সিস্টেমটাতে আপনি যখন n এর ভ্যালু 0 বসাবেন -0 মানে x(0) আর কি n এর ভ্যালু 1 বসান এরকম তো দেখে মনে হচ্ছে না যে এটা কজাল সিস্টেম হ্যাঁ স্যার এটা নন কজাল স্যার হ্যাঁ কারণ n এর ভ্যালু নেগেটিভ বসাইলেই আপনি দেখবেন জিনিসটা উল্টাই যাচ্ছে ঠিক আছে কারণ নেগেটিভ ইন্ডেক্সের ভ্যালুগুলো যখন বের করবেন তখন আপনি দেখবেন আউটপুটে আপনার মানে ইনপুটের আপনার হচ্ছে ফিউচার ভ্যালুগুলো লাগতেছে সো এটা একটা নন কজাল সিস্টেম ঠিক আছে তো এটা কি ক্লিয়ার বোঝা গেছে জি স্যার স্যার এই খুব সিস্টেমে তো মনে হয় তিনটা স্টেটই একসাথে প্রেজেন্ট তিনটা স্টেটই একসাথে প্রেজেন্ট বলতে মানে আপনার কোন সময়ে কি ভ্যালু মানে আপনার n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনার ফিউচারের ভ্যালু কখনো লাগতে পারে প্রেজেন্ট স্যাম্পলের ভ্যালু জি লাগতে স্যার, পারে জি পাস্ট স্যার। স্যাম্পলের ভ্যালু লাগতে পারে ডিপেন্ডিং মানে অন আপনি 0 কখন দিলে প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি হ্যাঁ। আবার +1 দিলে পাস্ট পাবো আবার হ্যাঁ মানে আপনার n এর ভ্যালু 0 বাদে যদি মানে n গ্রেটার দেন 0 ভ্যালুগুলো বের করার জন্য আপনার পাস্ট স্যাম্পল লাগবে n লেস দেন 0 এর ভ্যালুগুলো বের করার জন্য আপনার ফিউচার স্যাম্পল লাগবে আর n ইকুয়ালস টু 0 বের করার জন্য আপনার কারেন্ট স্যাম্পল লাগবে ঠিক আছে স্যার তাহলে তো স্যার কিছু কিছু ফাংশন স্যার অ্যান্টি কজালও হইতে পারে আবার নন কজাল দুইটা একই সাথে না না হইতে পারে। মানে
নন কজালের নরমালি আপনার দুইটা পার্টি থাকে, সো এটা ওভারঅল অ্যাকচুয়ালি নন কজাল সিস্টেমই বলা যায়, কারণ এখানে আপনার প্রেজেন্ট ফিউচার পাস্ট সব স্যাম্পলই লাগতেছে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আর অ্যান্টি কজাল হচ্ছে শুধু ফিউচারেরটা জন্য যদি লাগে, বাট অনেক বই এই ক্লাসিফিকেশনটাকে আলাদা করে না, ওরা জাস্ট কজাল আর নন কজাল বলে দেয় আর কি। সো এটা বললেও সমস্যা হবে না, যে আপনি খালি চেক করে দেখবেন কজাল কিনা, কজাল না হলে বলে দিবেন নন কজাল, অ্যান্টি কজাল আর চেক করার দরকার নাই। আর কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমরা যখন ইম্পালস রেসপন্স দেখবো তখন দেখবো সিগন্যালেরও একটা কজাল নন কজাল পার্ট থাকে আর কি, ঠিক আছে? বাট এইটা আসলে এটার উল্টা মানে মনে হয় আর কি, বাট ওইটা আমরা দেখবো আর কি। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন রিয়েল লাইফে মানে রিয়েল টাইম কোন সিস্টেম ডিজাইন করবেন, রিয়েল টাইম সিস্টেম বলতে আপনার কন্টিনিউয়াসলি ইনপুট আসতেছে, আপনি কন্টিনিউয়াসলি আউটপুট জেনারেট করতেছেন, এই সিস্টেমগুলো কিন্তু নন কজাল হওয়া পসিবল না, কারণ তাহলে আপনার ফিউচার ভ্যালু লাগবে স্যাম্পলের, তাই না? কিন্তু আপনি তো কন্টিনিউয়াসলি ইনপুট পাচ্ছেন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। মানে রিয়েল টাইম সিস্টেম যেগুলা, মানে ধরেন কন্টিনিউয়াসলি আপনার ইনপুট নিয়ে নিয়ে কাজ করতেছে যেসব সিস্টেম, সেই সব সিস্টেম নন কজাল হওয়া পসিবল না। এই কারণে আমরা দেখবো, আমরা যখন ডিজিটাল ফিল্টার ডিজাইন করব ওখানে আমরা ধরেই নিব সিস্টেমটা কজাল, ঠিক আছে? অন্যদিকে রেকর্ডেড সিস্টেম মানে রেকর্ডেড সিগন্যালের উপর যদি কোনো সিস্টেম কাজ করে তখন কিন্তু সেটা নন কজাল হইলেও হইতে পারে, কারণ রেকর্ডেড ভার্সন মানে আপনার পুরো সিগন্যালের উপর এট দ্য সেম টাইম আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সব স্যাম্পলের অ্যাক্সেস আছে। আমি কথা কি বুঝাইতে পারছি? মানে ধরেন এই যে আমি এখন আপনাদের রিয়েল টাইমে ক্লাস নিচ্ছি, রিয়েল টাইমে ক্লাস বলতে আমি এখন 5 মিনিট পরে কি পড়াবো সেটা তো আপনি এখন থেকে জানেন না, তাই না? সো 5 মিনিট পরের স্যাম্পলের ভ্যালুটা আননোন আমার কাছে, এটা হচ্ছে রিয়েল টাইম সিস্টেম আর কি। বাট আমি যখনই এই ভিডিওটা রেকর্ড করে আপলোড করে দিব তখন আপনার কাছে পুরা মানে টাইম 0 থেকে টাইম ধরেন 1 ঘন্টার ভিডিও হলো, 1 ঘন্টার প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু কিন্তু আপনার কাছে আছে। সো এখানে আপনার যদি ধরেন প্রসেস করতে ধরেন আপনার 0 সেকেন্ড মানে 10th সেকেন্ডে 20th সেকেন্ডের স্যাম্পলের ভ্যালুটা লাগতেছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এই ক্ষেত্রে সিস্টেমটা নন কজাল হইলেও সমস্যা নাই। এটা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তারপর আমরা দেখবো টাইম ভ্যারিয়েন্ট আর ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তো টাইম ভ্যারিয়েন্ট আর ইনভ্যারিয়েন্ট সিস্টেম কি? সিস্টেমে আপনি কখন ইনপুট দিচ্ছেন তার উপর যদি আউটপুট ডিপেন্ড না করে তখন তাকে আমরা বলি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, ঠিক আছে? মানে সিস্টেমে কখন ইনপুট দিবেন, ধরেন আপনি সিস্টেমে আজকে সকাল 10টা ইনপুট দিছেন, দিয়ে আপনি একটা আউটপুট পাইলেন, আপনি পর দিন সকাল 10টায় তারপর দিন সকাল 10টায় আবার সেম ইনপুটই দিচ্ছেন, হ্যাঁ, তাহলেও যদি আপনি সেম আউটপুট পান সব সময় তাহলে আপনি বলবেন সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট, ঠিক আছে? মানে ইনপুট আউটপুটে কি পাবো তার উপর সিস্টেমের ইনপুট মানে সরি ইনপুটটা কখন দিচ্ছি তার উপর সিস্টেমের আউটপুটটা ডিপেন্ড করবে না, তাহলে আমরা বলবো টাইম ইনভ্যারিয়েন্ট বা টিআইভি। আর যদি ডিপেন্ড করে, যেমন ধরেন আজকে সকাল 10টা ইনপুট দিয়ে দেখলেন যে আউটপুটে পাচ্ছেন y1n, কালকে সকাল 10টা ইনপুট দিয়ে সেম ইনপুট দিলেন, হ্যাঁ, দিয়ে দেখলেন আউটপুটে পাচ্ছেন y2n, এই দুটা সেম হলো না, তখন আপনি বলবেন সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট, ঠিক আছে? তো এখন কোশ্চেন মানে এখন আমাকে কি বলতে পারবেন যে এই ইনপুট আর পর দিনের ইনপুটের মধ্যে ডিফারেন্সটা কই, মানে এদের মধ্যে রিলেশনটা Time-এ- কই? জাস্ট একটা টাইম শিফট আছে, তাই না? পরের দিনের সিস্টেমটা হচ্ছে আগের দিনের, এই যে এই জিনিসটা, এদের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম একটা টাইম শিফটের রিলেশন, অর্থাৎ আমি যদি একটাকে শিফট করি তাহলে আরেকটা পাওয়া যাবে, তাই না? মানে এদের চয়েস অফ অরিজিনটা আলাদা, কারণ ধরেন আমি আজকে সিগন্যালটা ইনপুট দিলাম, সিগন্যালটা এরকম, কালকে যদি সিগন্যালটা ইনপুট দেই তখন সিগন্যালটা একটু শিফট হয়ে যাবে আজকের অরিজিনের তুলনায়, ঠিক আছে? সো এদের মধ্যে একটা শিফট আছে। তো এখান থেকে আমরা আসলে টাইম ইনভ্যারিয়েন্ট কিনা চেক করতে পারি। টাইম ইনভ্যারিয়েন্ট কিনা তা চেক করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমরা এক্স অফ এন এর জন্য তো ওয়াই অফ এন বের করব, এটা তো আমাদের দেওয়াই থাকবে একটা ডিফারেন্স ইকুয়েশন। এরপরে আমরা ইনপুটটাকে শিফট করে দিব, ঠিক আছে? তো ইনপুটটাকে শিফট করে দিব,
ইনপুটটাকে শিফট করে দিয়ে আমরা এন অফ কে টা বের করব। জাস্ট ইনপুটটাকে সরাই দিয়ে শিফট করে দিয়ে আমরা একটা আউটপুট বের করব। ঠিক আছে, এটার নাম দিলাম ওয়াই অফ এন কে। এবার আমরা এই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকেই চেঞ্জ করব এইটা দিয়ে। তাহলে আমি কি ওয়াই এন মাইনাস কে পাবো। যদি এই মানে ইনপুট শিফট করলে যে আউটপুট আর অ্যাকচুয়ালি সিগন্যাল শিফট করলে যে আউটপুট দুটা যদি সমান হয় তাহলে আমি বলবো টাইম ইনভ্যারিয়েন্ট। এই দুটা যদি সমান হয় তাহলে আমি বলবো টাইম ইনভ্যারিয়েন্ট, আর যদি সমান না হয় তাহলে বলবো টাইম ইনভ্যারিয়েন্ট না। কারণ সমান না হওয়া মিন করে যে আমার অ্যাকচুয়াল শিফটিং এ সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরেন এরকম একটা সিস্টেম আছে। তো এখানে ফার্স্ট আমরা কি করব, আমরা এক্স অফ ইনপুটকে শিফট করে দিব। তাহলে এন 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 মানে কি বলে যে এন কে এন প্লাস ওয়ান করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে এন মাইনাস কে প্লাস ওয়ান আর এন মাইনাস কে মাইনাস ওয়ান। এবার আমি যদি এন এর বদলে এন মাইনাস কে বসাই ইকুয়াল না, এন এর বদলে এন মাইনাস কে বসাই তাহলে কি আসবে ওয়াই এন মাইনাস কে এক্স এন মাইনাস কে প্লাস ওয়ান এক্স এন মাইনাস কে মাইনাস ওয়ান। এই দুটা কি ইকুয়াল হয়েছে? এই দুটো কি সেম হয়েছে? জি স্যার। তাহলে এটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমের আউটপুটটা আপনার টাইমের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, উপরে স্যার ওয়াই অফ এন ওয়ান কে ওয়ান না কমা কমা, মানে এটা কে আর এন এর ফাংশন আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এন কমা এন মানে হচ্ছে সে কত শিফট করতেছি তার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে শিফট করে কত আসতেছে সেটা। যদি দুটা সমান হয় তখন আমি বলবো টাইম ইনভ্যারিয়েন্ট, আদারওয়াইজ টাইম ইনভ্যারিয়েন্ট না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলা যাবে যে আমি ইনপুটকে যে পরিমাণ শিফট করব, দেখেন এখানে ইনপুটকে কি পরিমাণ শিফট করছি এন মাইনাস কে, আউটপুটও সেম পরিমাণ শিফট হয়ে গেছে না টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমে? জি স্যার। সো ইনপুটকে যে পরিমাণ শিফট করব আউটপুটও যদি সেম পরিমাণ শিফট হয়ে যায় তাহলেও বলবো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। অর্থাৎ আমি যদি আপনাকে কিছু একটা ইনপুট দিলাম, ধরেন আমি বললাম এই ইনপুটের করেসপন্ডিং আউটপুট দেওয়া আছে এখানে, ঠিক আছে, ইন্ডেক্স দেওয়া আছে। এবার আমি এটাকে 4 ঘর সরাই দিলাম, সরাই দিয়ে বললাম এইটা দেখেন এইটাও ধরেন 4 ঘর সরে গেল, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এটা কি টাইম ইনভ্যারিয়েন্ট হবে কি হবে না? সো এটা কিন্তু টাইম ইনভ্যারিয়েন্ট হবে। ক্লিয়ার? মানে ইনপুট যে পরিমাণ শিফট করব আউটপুটও যদি সেম পরিমাণ শিফট হয়ে যায় তখন তাকে আমরা বলবো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর এইটাকে 4 ঘর শিফট করলাম, এটা দেখা গেল সেম পরিমাণ শিফট হয় নাই, তখন আমি বলবো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম না, বা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম বলবো। আমি কি প্রবলেমটা কিভাবে আসতে পারে বুঝাইতে পারছি? জি স্যার। সো এগুলো একটু দেখবেন। এখন ধরেন টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম না, এটা আমরা প্রুফ করব কেমনে? তো ধরেন একটা সিস্টেম আছে এরকম, ওকে, তাহলে এইখানে যদি আমরা ইনপুটকে শিফট করি, ইনপুটকে যদি শিফট করি তাহলে কি আসবে? ইনপুটকে কে পরিমাণ শিফট করব, তাহলে এখানে মানে আমার মানে ইনপুটে কি লাগতেছে 2n লাগতেছে, তাহলে এটাকে 2n মাইনাস কে পরিমাণ শিফট করব। আর এবার আমরা n এর বদলে n মাইনাস কে বসাবো। ঠিক আছে, সো এই দুটা কি ইকুয়াল হচ্ছে? এইটার এটা কি সমান হচ্ছে? না সরি, এটা n কে আর এটা n মাইনাস কে। তাহলে দেখেন ইনপুটকে যদি আমি কে পরিমাণ শিফট করি তাহলে আউটপুট শিফট হয় একক, আর আউটপুটকে যদি শিফট করে দেই তাহলে সেটা 2k পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটা তো সেম না, তাহলে এটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। অর্থাৎ এখানে আমি কখন ইনপুট দিচ্ছি তার উপর সিস্টেমের আউটপুটটা ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? এই জন্য এটাকে বলবো আপনার টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম আর কি। ঠিক আছে,
তো এটার আরো একটা এক্সাক্ট মানে ক্যালকুলেশনের ওয়ে আছে, সেটা হচ্ছে কোনো ফাংশন যদি টাইমের স্যার আমাদের ও আচ্ছা একটা ক্লাস আছে, আচ্ছা নেক্সট দিন আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো না। স্যার আমাদের আচ্ছা জি স্যার তাহলে আজকে এতটুকুই, আমরা নেক্সট দিন বাকিটুকু করে ফেলবো। ওকে Recording attendance stopped. অ্যাটেন্ডেন্স নিব না, কারণ এটা তো যে জুমে তো অলরেডি একটা তৈরি হয়ে থাকে কারা কারা